গো, কি হলো কি? গানে কি তুলো বুঝেছো নাকি? এই এই, আমি আমি কোথায়? ও মা গো, তুমি কোথায় আবার হবে গো? তুমি তোমার ঘরে, আর এই আমি তোমার গিন্নি। হ্যাঁ গো, তুমি কি স্বপ্ন দেখছিলে নাকি? না, দেখছিলাম না, শুনছিলাম। কানে বেশ একটা মধুর কোকিল ধ্বনি আসছিল। ঘরে চাল ডাল আনাজ সব আনতে হবে, তাই এক্ষুনি বাজার না গেলে কিন্তু হাঁড়ি চড়বে না। এ কি, মুদির দোকানে মড়ক লেগেছে নাকি? এত ভিড় কেন? এই দেখি, এ কি হচ্ছে? আরে আমাকে যেতে দেবে তো নাকি? ওরে বাবা রে বাবা, এ কি কাণ্ড রে! এত বছর ধরে এখানে আছি, মুদির দোকানে তো এত ভিড় দেখেছি বলে মনে পড়ছে না। না, এই ভিড়ের সাথে যুদ্ধ না করে বরং এখন ফিরে যাই। রাজবাড়িতে একটা কোনো উপায় হয় কিনা দেখি। বলি মুদির দোকানের জিনিস পছন্দ হয়নি বলে তুমি কিচ্ছুটি না কিনে খালি হাতে চলে এলে? পেটে কি কিল মেরে বসে থাকবো নাকি? আহা, তা কেন? এখন যা আছে তাই দিয়ে কিছু একটা করে দাও না গিন্নি। আমি না হয় রাজবাড়ি থেকে কোনো ব্যবস্থা করব, বুঝলে? আমি হলাম গোপাল, মহারাজা কৃষ্ণচন্দ্রের খাস লোক। আমাকে কিনা খারাপ জিনিস গছাতে চায়। আমি নেব কেন? তোমার পোশাকে এমন ধুলো কাদা লাগলো কেমন করে? এটা কিছু নয় গিন্নি, ওই আমি চলে আসছিলাম দেখে হরেন মুদি ছুটে এসে পায়ে ধরেছিল কিনা, তাই একটু ওই ধুলো লেগে গেছে আর কি। বাবা, ঘুরলো তোমার পায়ে আর ধুলো লাগলো তোমার সারা গায়ে। আমি কিছুই বুঝি না বাপু। আমার তো বুঝে কাজ নেই গিন্নি। ছোট মাথাকে বেশি খাটালে সে আবার গরম হয়ে যাবে। তার চেয়ে আমায় তাড়াতাড়ি পান্তা ভাত দাও দেখি, ওদিকে রাজবাড়িতে যেতে দেরি হয়ে যাবে। দাও দাও দাও। বাবা, সকাল সকাল মুদির দোকানে মাছি গলার জায়গা ছিল না, এখন তো দেখছি পুরো ফাঁকা। ব্যাপারটা কি? আসার সময় দেখলাম মুদির দোকান পুরো ফাঁকা, দোকানিও নেই। রাজ্যের খাদ্য ভাণ্ডারে টান পড়লো নাকি? এইবার অবশ্য ফসল অতটা ভালো হয়নি, তাই কি এই হাল হলো নাকি? দেখি, মহারাজ নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে কোনো না কোনো ব্যবস্থা নিয়েছেন। আমি যদি উড়ে যাই, দয়া করে ধরে ফেলুন। না হলে আমাকে নিয়ে উড়ে যাবে এই মজার বেলুন। ঠাসা ঠাসা, সত্যি বিজ্ঞানী, তোমারই আবিষ্কার অতি মনোরম, দেখলেই মন ভালো হয়ে যায়। তা যা বলেছেন মহারাজ। এই অদ্ভুত উড়ন্ত বেলুন দিয়ে এখন থেকে বার্তা এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো যাবে, দূতের কাজ কমবে। বড় ভালো কথা বলেছো হে মন্ত্রী, এর জন্য বিজ্ঞানীকে আমি পুরস্কৃত করব। কি ভুল করে কোথাও চলে এলাম নাকি? কি রাজসভা নাকি কোনো মেলা? সভাসদেরা কি করছেন? গোপাল, এত দেরি করে এলে কেন? এত বড় আমোদ থেকে বঞ্চিত হলে? এইসব কি মহারাজ? বিজ্ঞানী এই নতুন ধরনের বেলুন আবিষ্কার করেছে গো গোপাল। আমার বানানো বেলুন কেমন হয়েছে গোপাল? ভালো, কিন্তু মহারাজ আমি যে একটু গুরুতর সংবাদ নিয়ে এসেছি মহারাজ। তোমার তো কোনো কিছুই ভালো সহ্য হয় না গোপাল। সবাই তোমার অনুপস্থিতিতে এই যে হাসির রোল উঠছে, সবাই আমোদ আহ্লাদ করছে, আর মহারাজও বেশ খুশি আছেন, এতেই তোমার গায়ে জ্বালা হচ্ছে, সেটা বলো না? সূচ যদি চালুনির বিচার করতে যায় তাহলে কি চলে মন্ত্রী মশাই? যাই হোক, সবাই যদি এই ছেলে খেলা বন্ধ করে একটু শান্ত হয়ে বসেন তাহলে আমি কথাটা বলতে পারি। বেশ, তোমরা সবাই বসো, শুনি গোপাল কি বলতে চায়। সেনাপতি, দয়া করে সভাকবিকে বেলুন থেকে নামানোর ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নামাচ্ছি। ওই মা! থামো থামো থামো, এবার গোপাল কি বলতে চাইছিলে বলো। মহারাজ, সকালবেলায় আমি বাজারে গিয়ে দেখি এই হলো অবস্থা। আমি রাজ্যের খাদ্য ভাণ্ডারে কদিন আগেই খবর নিয়ে দেখেছি মহারাজ, যা খাদ্যশস্য আছে তাতে আগামী 3 মাস রাজ্যের লোকেদের ভালো মতো চলে যাবে। তার মানে 3 মাস পরে আমাদের রাজ্যে খাদ্য সমস্যা হতেই পারে, তাই তো মন্ত্রী মশাই? সে বলছে তা হতেই পারে। তখন কি হবে মহারাজ? আমাদের কি তাহলে খাদ্যের জন্য আবার নবাব বাহাদুরের কাছে হাত পাততে হবে? সে আমার পক্ষে সম্ভব নয় গোপাল। তাহলে কি উপায় হবে মহারাজ? উপায় একটাই আছে মহারাজ, 3 মাসের আগেই আবার জমিতে ফসল ফলাতে হবে, তাহলেই আর খাদ্যের সমস্যা থাকবে না মহারাজ। কিন্তু জমিতে মাত্র 3 মাসের মধ্যে ফসল ফলবে কি করে গোপাল? যে একটু আগে তার আবিষ্কারের মাধ্যমে আপনাদের মধ্যে আমোদ আহ্লাদের বাঁধ দেখেছিলেন, আমার বিশ্বাস সেই পারবে তার আবিষ্কারের মধ্যে দিয়ে রাজ্যবাসীর খাদ্য সমস্যার সমাধান করতে।
তাই তো বিজ্ঞানী? আমি আমি তো আসলে আরে হ্যাঁ, এটা তুমি বড় ভালো বলেছো। তা বিজ্ঞানী, আর দেরি করার প্রয়োজন নেই। তুমি এক্ষুনি তোমার গবেষণাগারে চলে যাও। গবেষণার জন্য যা যা উপাদান লাগবে তা মন্ত্রীকে বলে দেবে। আচ্ছা মহারাজ। তাছাড়া তোমার কাছে সাহায্য করার জন্য পেয়াদা তোমার সঙ্গেই থাকবে। আমরা সবাই তোমার নতুন আবিষ্কারের অপেক্ষা করব। যদি তুমি এই আবিষ্কার করতে পারো, তাহলে যে পুরস্কার পাবে তা এর আগে এই জগতে কেউ কখনো পায়নি। আর না পারলে মহারাজ? তাহলে কিন্তু শাস্তিটাও হবে সেই রকম কড়া। আমার বিশ্বাস আমি মহারাজের দেওয়া পরীক্ষায় সসম্মানে উতরে যাব। কি গো, কি হলো কি তোমার? এত রাতে এখনো জেগে আছো যে বড়? জেগে আছে কি আর সাধে গিন্নি? বিজ্ঞানীর জন্য বড় চিন্তা হচ্ছে বুঝলে। তুমি তো জানো রাজসভায় যে কজন আমার ভালো চায় তাদের মধ্যে বিজ্ঞানী একজন। তাই ভাবছি, তা কি ভাবছো শুনি? এই যে নতুন আবিষ্কারের কথা পেরে আমি আবার বিজ্ঞানীকে বিপদে ফেলে দিলাম না তো? সাত দিন হয়ে গেল বিজ্ঞানী আবিষ্কারের দায়িত্ব পেয়েছে। না সে রাজসভায় এসেছে, না সে গবেষণা কক্ষ থেকে বের হয়েছে। সে কি কথা গো? তাহলে আর বলছি কি গিন্নি, এমনকি কাজের জন্য রাজসভা থেকে 2-3 জন পেয়াদা দেওয়া হয়েছে তার সাথে। তাদেরকে সে কিছু করতেও বলেনি, তারা ঠায় বাইরে বসেই আছে। ও মা গো, আর খাওয়া না, কিছুই নাকি করেনি। এ তুমি কি বলছো গো? বলছি বিজ্ঞানী সুস্থ আছেন তো নাকি? পরীক্ষা নিরীক্ষা করতে করতে আবার তার কিছু হয়ে যায়নি তো? সেটাই তো ভাবছি গিন্নি, বেচারিকে বিপদে ফেলে দিলাম না তো? না, কাল সকালে একবার গিয়ে দেখতে হবে বিজ্ঞানীর ঠিক কি হলো। ও গোপাল, গোপাল, দরজাটা একবার খোলো। গোপাল, হ্যাঁ? কে কে কে? দেখো নাকি? আচ্ছা বেশ, তুমি আলোটা নিয়ে এসো তো গিন্নি। ওরে বাবা রে, ভূত ভূত ভূত! গোপাল, গিন্নি শিগগিরই আলোটা সামনে আনো। এ কি কাণ্ড! বিজ্ঞানী বিজ্ঞানী ও বিজ্ঞানী, একটু জল আনো তো গিন্নি। ভয় নেই, এটা চোর ভূত কেউ না, এ আমাদের বিজ্ঞানী। এইবার একটু সুস্থ বোধ করছো তো বিজ্ঞানী? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে গবেষণা করতে গিয়ে দিন রাতের খেয়ালই ছিল না, খাওয়া হয়নি। 7 দিন ধরে গবেষণা করছো মানছি, তাই বলে এরকম না খেয়ে থাকবে? দেখলে তো কেমন ভিড় খেয়ে পড়লে। রাতের বেলায় গবেষণা কক্ষে বিস্ফোরণ ঘটে। এই যাত্রায় মনে হয় আমার প্রাণ রক্ষা হলো না, আমার গবেষণা বিফলে গেছে। আহা, এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? আমার ঠাকুরদা একটা কথা বলতেন জানো, যদি করো গোড়ায় গলদ, কেঁদে কুল পাবে না বলদ। এ কথার অর্থ কি গোপাল? আমি যে সবটা বুঝি তা নয় বিজ্ঞানী, তবে যেটুকু বুঝি তার মানে হলো গোড়ায় গলদ করলে বলদ অনেক খাটলেও ফল পাবে না, ফলে তাকে কাঁদতে হবে। আমার মনে হচ্ছে তুমি গোড়ায় গলদ করে ফেলেছো। সেটা তো আমারও মনে হচ্ছে গোপাল, কিন্তু এখন তাহলে উপায়? মহারাজ যদি আমার ঘরটা নেন তাহলে? না না, ঘাবড়িও না বিজ্ঞানী, আমি তো আছি। দেখো, আমি তো তোমার মতো শিক্ষিত নই বিজ্ঞানী। রসায়ন ভৌত বিজ্ঞানে আমি পুরো অজ্ঞান, এমনকি প্রকৃতি বিজ্ঞানও আমার পড়া হয়নি। তবে প্রকৃতির মধ্যে যে বিদ্যা লুকিয়ে আছে তা আমি জেনেছি। আমার মনে হয় তোমারও ওই প্রকৃতির বিজ্ঞানের দিকে এবার নজর দেওয়া উচিত। কিন্তু কিভাবে শুরু করব গোপাল? আচ্ছা বেশ, চলো আমার সঙ্গে। ভালো ফসলের জন্য সবার আগে কোনটা ভালো হতে হয়? মাটি। বাহ, তা মাটি যত ভালো, ফসলের গুণমান ও পরিমাণ ততই ভালো হবে, তাই তো? মাটি ভালো করতে হলে কি করতে হবে বিজ্ঞানী? কি গোপাল? এই যে গাছগুলো দেখছো, এগুলো আমাদের ছোটবেলার সময়ের গাছ। এখানে আগে গরু চড়তো, তারাই গোবর দান করে যেত মাটিতে, আর বাচ্চারা খেলতে এসে ফল খেয়ে তার বীজ ফেলে যেত।
সেই থেকে চারা গাছ হয়েছে, আর সেই চারা থেকে বড় গাছ হয়েছে। বাহ, আমি তো এই দিকটাই ভাবিনি। এই গোবর তো অতি উত্তম বস্তু চাষের মাটির জন্য। তোমায় যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। গোড়ায় যে ঠিক করে সফল সে বারে বারে। তাহলে বুঝে গেলে তোমাদের কাজ। বেশ, আর বিলম্ব নয়, তোমাদের হাতে কিন্তু একদম সময় নেই। যা বাবা, গোবর কোথায় গেল? বাহ, এই কাজ ভালোই এগোচ্ছে। তোমার জুড়ি মেলা ভার গোপাল, তুমি যা বুদ্ধি দিলে। এইসব কি কাণ্ড হচ্ছে বলো দেখি কৃষ্ণনগরে? চারদিকে এত কিছু জিনিস থাকতে কিনা গোবর চুরি হচ্ছে। এই রে, বিজ্ঞানী দেখি ঘেটে ঘ করে দিচ্ছে। নির্ঘাত ওই গোবর চুরি করছে বা করাচ্ছে। কি গো, তুমি এর বিহিত করবে না নাকি? বলি গোবর না হলে ঘুঁটে দেবো কি করে? উনুনি বা জ্বলবে কিসে? আমি কি এই বয়সে জঙ্গলে কাঠ কাটতে যাবো নাকি? আমি দেখছি। তুমি আজকের দিনটা কোনো মতে সামলে নাও না গিন্নি, আমি এক্ষুনি রাজবাড়িতে গিয়ে এর একটা বিহিত করছি। গোবর চুরির ব্যাপারটা বড় গুরুতর আকার নিয়েছে দেখছি। দ্রুত এর বিহিত না করলে জল না, মানে গোবর মাথা ছাড়িয়ে যাবে। গোবর চুরি হচ্ছে, এর একটা বিচার চাই। রাত দুপুরে গোবর চুরি। ইয়ার কি হচ্ছে? এই অন্যায় মেনে নিতে পারছি না। পারবো না। শুধু মাথাই ছাড়াইনি মহারাজ, বিজ্ঞানী রাজ্যের সব গোবর চুরি করে এমন বড় একটা স্তূপ বানিয়েছে, চাইলে সেই স্তূপ মনে হয় সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুরও দেখে ফেলবেন। সে কি কাণ্ড! শুধু কাণ্ড নয়, এ যে প্রকাণ্ড। বিজ্ঞানী করেছে রাজ্যকে একেবারে লন্ডভন্ড। বাহ, বেশ অনেক গোবর জমেছে। এইবার আমার পরীক্ষার কাজ শুরু করতে হবে। আর এইভাবে সারা রাজ্যের কোনো লোক গোবর পাচ্ছে না মহারাজ, ফলে কেউ ঘুঁটে দিতে পারছে না। জ্বালানির অভাবে রাজ্যের ঘরে ঘরে অরন্ধন শুরু হয়েছে মহারাজ। প্রজারা রাজসভার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে। এ তো সত্যি বিশৃঙ্খল অবস্থা মহারাজ। খাদ্যাভাব মেটাতে গিয়ে বিজ্ঞানী তো দেখছি সেই খাদ্যের সংকটের সামনেই ফেলে দিয়েছেন রাজ্যবাসীকে। এক্ষুনি ডাকো বিজ্ঞানীকে, আজই আমি ওর গর্দান নেব। এত বড় সাহস! মার্জনা করবেন মহারাজ, এত দ্রুত কোনো সিদ্ধান্তে উপনীত না হলেই ভালো। হ্যাঁ, সে তো তুমি বলবেই। তোমার বড় প্রিয় মানুষ তো ওই বিজ্ঞানী, তুমি তো তার দিকে ঝোল টেনে কথা বলবেই। না মন্ত্রী মশাই, মহারাজের আশীর্বাদে আমার ঘরে দুমুঠো ভাত ডাল আর একটু মাছের ঝোলের অভাব নেই, তাই আমার কারো পাত থেকে ঝোল টেনে খেতে হয় না। এ কি গন্ডগোল? কে জানে কে টানলো কোন দিকে ঝোল? আমি বলি কি মহারাজ, যে কোনো পরীক্ষাতেই শুরুতে ভুল হয়েই থাকে। ভুল থেকেই তো মানুষ শেখে মহারাজ। বিজ্ঞানী হয়তো একটা ভালো করতে গিয়ে অন্য অসুবিধার কথা বুঝতে পারেননি। আমি যাচ্ছি মহারাজ, আমি গিয়ে এক্ষুনি এই সমস্যার সমাধান করে আসছি। কিন্তু মনে রেখো গোপাল, বিজ্ঞানীর হাতে কিন্তু সময় অতি কম। হ্যাঁ, সময় যত যাচ্ছে বিজ্ঞানীর গর্দানের দিকে মহারাজের হাত তত এগোচ্ছে। আমার তো মনে হচ্ছে মহারাজ বিজ্ঞানীকে এই দুর্বুদ্ধি ওই গোপালই দিয়েছে, আর এই আবিষ্কারের পুরস্কার নিয়েও গোপাল বিজ্ঞানীর সাথে কোনো রফা করে চলেছে। যাক, তাহলে রাজ্যের গোবর চুরির সমস্যা মিটলো, কি বলেন? তা মিটেছে রানী, কিন্তু এটা আমি বুঝতে পারছি না বিজ্ঞানী আসল কাজটা করতে পারবে কিনা। না পারলেই তো আবার 3 মাস পরে। কি সকালবেলায় এই কটুগন্ধে রাজবাড়ি ভরে উঠেছে কেন? কি হলো? ইস, এত বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে মহারাজ? এ তো মনে হচ্ছে প্রহরী, এক্ষুনি বিজ্ঞানীর বাড়ি গিয়ে তাকে ডেকে আনো।
এই রে, বিজ্ঞানী তো দেখছি আরো বড় সর্বনাশ করে ফেলেছে। মনে হচ্ছে গোবর না পেয়ে এইবার মানব বিষ্ঠা দিয়েই কাজ সারবার তাল করেছে। তাড়াতাড়ি যাই, মহারাজ এতক্ষণে আবার দুর্গন্ধে রেগে গিয়ে নিজেই না বিজ্ঞানীর গর্দান নিয়ে নেন। না, সর্বনাশ ঘটার আগেই বিজ্ঞানীকে আটকাতে হবে। তুমি ঠিকই বলেছো গোপাল, সকালবেলাতেই মহারাজ আমাকে ডাকার জন্য পেয়াদা পাঠিয়েছেন। আমি জানি কেন, কিছু আন্দাজ করতে পারো? না, এই এত গন্ধে আমার আন্দাজও ভোতা হয়ে গেছে বিজ্ঞানী। তবে যতই হোক, ওই গোপালের বুদ্ধি তো একেবারে শূন্য হবে না। তাই বলছি, এক্ষুনি এইসব আবর্জনা বিদায় কর, তারপর আমার সাথে চলো, আমি উপায় বলে দিচ্ছি। একটা কথা ভাবছিলাম বিজ্ঞানী, আমাদের বাড়ির পিছন দিকে কয়েক মাস ধরেই আমার গিন্নি ওই ফলের খোসা, তরকারির খোসা, ফলের বীজ ফেলে। ওদিকটা অনেকদিন যাই না, বুঝলে। গতকাল একটা কাজে সেখানে গিয়ে দেখলাম যে দিব্যি বেশ খাসা দেখতে 2-4টে বেগুন আর লঙ্কার গাছ হয়েছে। মানে ওই তরকারির খোসাই জমিকে সার দান করেছে। গোপাল, বাহ, তুমি সত্যিই আমার সুজন, আমার বন্ধু। আমি এতদিনে বুঝতে পেরেছি আমার ঠিক কোথায় গলদ হচ্ছিল। আমি পেয়ে গেছি আমার নতুন আবিষ্কারের সঠিক রাস্তা, আমি পেয়ে গেছি গোপাল। শাকসবজির খোসা থেকে তো দারুণ সার তৈরি হয়েছে গোপাল। সাথে আমি আবিষ্কার করেছি কেঁচোর দল মাটিতে যে বায়ুর যোগান দেয়, তা কিভাবে আরো বেশি করে মাটির মধ্যে প্রবেশ করানো যায়। বাহ 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 বাহ, এই যে শোনায় সোহাগা বিজ্ঞানী। বাহ 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 বিজ্ঞানী, হ্যাঁ তোমার তো জুড়ি মেলা ভার। মাত্র 1 মাসেই এত ফসল ফলেছে। বলো বলো বলো, তুমি কি উপহার চাও? এইসব বলে আমার লজ্জা দেবেন না, আমি আপনার দাস মাত্র। বিজ্ঞানী না চাইলেও আমার একটা আবদার আছে মহারাজ। সে তো থাকবেই, তুমিই তো আবিষ্কর্তা কি না? মহারাজ, আমি চাই আপনি এমন একটা ব্যবস্থা করুন যাতে প্রতিদিন সকালে আপনার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তরি তরকারির খোসা সংগ্রহ করে আনবে। এতে কি লাভটা হবে শুনি? দুটো লাভ হবে। আগামী দিনে তরি তরকারির খোসা থেকে বিপুল পরিমাণে যে সার উৎপন্ন হবে তা আমাদের কাজে লাগবে, আর তারপরে উদ্বৃত্ত সার আমরা বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করতে পারবো। আর কারো বাড়ির সামনে আবর্জনাও জমা হবে না মহারাজ, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাহ বাহ বাহ, এ ভারী ভালো প্রস্তাব। আমি এক্ষুনি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে ফরমান জারি করছি গোপাল। আর শুধু বিজ্ঞানী নয়, তোমার জন্য পুরস্কার ঘোষণা করছি। সবই আপনার দয়া মহারাজ। বুদ্ধি থাকলে উপায় হয়, হবেই হবে তোমার জয়।